বন্ধুরা, কথায় আছে যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এটাই হয়েছে ভারতের সাথে। কেননা স্পেস সেক্টরে ভারতীয় রকেটের তাণ্ডব শুরু হয়ে গেছে। আজ থেকে কিছু বছর আগেও যেখানে আমেরিকার পর রাশিয়াকে সবচেয়ে বড় স্পেস সুপার পাওয়ার বলা হতো, কিন্তু এখন সেই মুকুটও ছিনিয়ে এনেছে ভারত। আর পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের মতন উন্নত দেশ হোক, বা ইউএইর মতন মুসলিম দেশ থেকে শুরু করে থাইল্যান্ডের মতন এশিয়ান দেশ হোক, মোটামুটি সমস্ত দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভর রয়েছে। আর এটাকে নিয়েই হালেই যা রিপোর্ট সামনে এসেছে সেটা শুনে আপনারা ব্যাপক খুশি হয়ে যাবে। এই রিপোর্টটা দেখুন, এটা জাপানিজ মিডিয়া নিকি এশিয়া রিপোর্ট, যেখানে এমনটা দাবি করা হচ্ছে যে স্পেস সেক্টরের দ্বিতীয় সুপার পাওয়ার রাশিয়ার পতন হয়ে গেছে। কেননা আমেরিকার তরফ থেকে একটা ডেটা পাবলিশ করেছে, যার মতে মোটামুটি 90% বিদেশি রকেট বা স্যাটেলাইট লঞ্চের যে অর্ডার ছিল সেটা কিন্তু রাশিয়াতে বন্ধ হয়ে গেছে। কারণ রাশিয়া মেনলি এত বছর ধরে সমস্ত ইউরোপিয়ান দেশের যে প্রাইভেট স্যাটেলাইট সেটা হোক বা নন মিলিটারি গভর্নমেন্ট স্যাটেলাইট, এই সব কিছু লঞ্চ করে দিত। এবং বলতে পারেন যে গোটা ইউরোপ রাশিয়ার উপরে নির্ভর ছিল নিজেদের সমস্ত স্যাটেলাইট লঞ্চের জন্য। আর স্বাভাবিকভাবেই এর ফলে গত বহু দশক ধরে আমেরিকার পর রাশিয়া স্পেস সেক্টরে একা রাজত্ব করছে। আর এখানেই শেষ নয়, রাশিয়া এখানে কতটা শক্তিশালী ছিল তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আমেরিকার মতন সুপার পাওয়ার দেশও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিজেদের অ্যাস্ট্রোনটদের পাঠানোর জন্য রাশিয়ার সাহায্যই নিত। আর আমেরিকান অ্যাস্ট্রোনটরাও রাশিয়ার রকেটকে ব্যবহার করেই এই স্পেস সেন্টারে যেত। এছাড়াও এখানে সাপ্লাই পাঠানো, এই ধরনের মোটামুটি সব ক্ষেত্রেই রাশিয়ার যে স্পেস এজেন্সি তারা ছিল টপে। এখন মুশকিল হলো রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের ওপর হামলার পরে রাশিয়ার বয়কট শুরু হয়ে যায়, যার আন্ডারে ইউরোপ আর আমেরিকা তাদের সমস্ত স্যাটেলাইট লঞ্চের যে অর্ডার সেটা কিন্তু রাশিয়াকে দেওয়া বন্ধ করে দেয়। এমনকি রাশিয়া নিজেও ইউরোপের স্যাটেলাইট লঞ্চ আটকে দেয়। ব্যাস, এরপরেই রাশিয়ার যে 90% স্পেস মার্কেট সেটা পুরোপুরি হাতছাড়া হয়েছে। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে রাশিয়া এগুলো লঞ্চ না করলেও কাজ তো থেমে থাকবে না, কেউ না কেউ তো এটা করবেই। আর এখানেই সামনে আসে ভারত। উদাহরণ হিসেবে ইউরেশিয়ান টাইমসের এই রিপোর্টটা দেখুন, যার মতে রাশিয়ার এই যে 90% স্যাটেলাইট লঞ্চ করা বন্ধ হয়ে গেছে, তার থেকে সবচেয়ে বড় ফায়দা যদি কোনো দেশ পেয়ে থাকে সেটা পেয়েছে ভারত। কেননা এই সমস্ত ইউরোপের দেশ তাদের যে স্যাটেলাইট এটা এখন রাশিয়ার বদলে ভারতের দিকে শিফট করছে লঞ্চ করার জন্য। ফলে একদিকে রাশিয়ার এই যে স্পেস সেক্টর তার একটা বড় লস হলো, ঠিক ওখান থেকেই ভারতের আবার বিরাট বড় ফায়দা হলো। আর এটাকেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। কিন্তু এবার এখানে আপনাদের ডেফিনেটলি সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই ঠিক আছে, ভারত তো একা নয়, ওদিকে আমেরিকাও রয়েছে, আমেরিকার নাসা, এমনকি ওদের ইলন মাস্কের স্পেস এক্স, ওরা ওই সমস্ত ইউরোপিয়ান স্যাটেলাইট লঞ্চ করে দেবে। তো বন্ধুরা, ভারতের ইসরো আর আমেরিকার মধ্যে সবচেয়ে বড় তফাৎ কি জানেন? প্রাইস। আমেরিকা যত টাকায় নিজেদের একটা অল টাইম হিট মুভি তৈরি করে, তার থেকেও কম টাকায় ভারত চাঁদে রকেট পাঠিয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবে ভারতের রকেটের মাধ্যমে যদি এই সমস্ত ইউরোপের দেশ নিজেদের স্যাটেলাইটকে লঞ্চ করে, তাহলে আমেরিকার তুলনায় মোটামুটি অর্ধেক খরচে নিজেদের স্যাটেলাইট লঞ্চ করতে পারবে। ফলে স্বাভাবিকভাবে ভারতের রকেট লঞ্চের যা হিস্ট্রি, তাতে আমাদের রকেট চীনের মতন মাঝপথে ভেঙে পড়ে না। 105টা স্যাটেলাইট একসাথে লঞ্চ করার রেকর্ড রয়েছে, সেক্ষেত্রে টেকনোলজিক্যালিও অ্যাডভান্স, তার উপর আবার এত কম দামে। ফলে যে কোনো দেশের জন্য ভারত থেকে স্যাটেলাইট লঞ্চ সবচেয়ে বড় ফায়দার হবে। আর বন্ধুরা, ঠিক এই কারণেই কিছু মাস আগে মনে করুন ব্রিটেনের যে ওয়ানওয়েব, তাদের মোটামুটি 36টা স্যাটেলাইট রাশিয়ার তরফ থেকে লঞ্চ করার কথা, কিন্তু ঠিক শেষ মুহূর্তে এই লঞ্চ আটকে দেওয়া হয়। এরপর তড়িঘড়ি এই সমস্ত স্যাটেলাইট ভারতে আসে এবং ভারত ব্রিটেনের হয়ে এগুলিকে লঞ্চ করে দেয়, তা আবার রাশিয়ার থেকে কম খরচ। ফলে বুঝতেই পারছেন, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ আমাদের দেশের ইকোনমির সাথে স্পেস সেক্টরকেও একটা বড় বুস্ট দিয়েছে। হ্যাঁ, একটা মুশকিল অবশ্যই রয়েছে, আর তা হলো ভারতের কাছে আপাতত যে রকেট রয়েছে তাতে কিন্তু খুব বেশি হেভি স্যাটেলাইট লঞ্চ করা সম্ভব নয়। এটা কেবলমাত্র নাসা অথবা ইলন মাস্কের যে স্পেস এক্স তারাই করতে পারবে। ফলে এই জাতীয় হেভি স্যাটেলাইট লঞ্চের যে মার্কেট, তাতে ভারত এখনও পিছিয়ে আছে। এমনকি ভারত আর নাসার যে যৌথ প্রোগ্রাম ছিল সেটা পর্যন্ত ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স লঞ্চ করছে। যদিও এমন নয় যে ভারত এই ক্যাটাগরির রকেট তৈরি করছে না, ভারত অলরেডি এর ওপর কাজ শুরু করে দিয়েছে, যার নাম হলো নেক্সট জেনারেশনের লঞ্চ ভেহিকেল। ফলে একবার এই ক্যাটাগরির রকেট তৈরি হয়ে গেলে ভারত কিন্তু স্পেস সেক্টরে ব্যাপক পরিমাণে ডমিনেট করবে। বাকি ভারতের এই সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।